বিনোদী দেবীর একমাত্র ছেলে পরেশের বিয়ে হয় মিনুর সাথে। মিনু অনেক সহজ সরল মনের মানুষ। সে সময় তার পরিবারের ভালোই চাইতো, আর তার মনে কোনো অহংকার ছিল না। সে পরেশদের বাড়িতে এসেছে তারপর থেকে পরেশদের বাড়িতে সবসময় আনন্দ লেগেই ছিল। গিন্নি, ও গিন্নি, আমি যে অনেকদিন হলো বাড়িতে বসেই আছি। এবার আমি একটা কাজের সন্ধান করি। আর কতদিন বা বাবা মায়ের টাকা পয়সা বসে বসে খাবো? আমি বরং বাড়ি থেকে শহরে গিয়ে একটা কাজের খোঁজ করি। যদি সেখান থেকে কিছু টাকা আসে তাহলে আমাদের সংসার চালাতে কাজে লাগবে। এমনিতেও তো এতদিন ধরে আমরা বাবা মায়ের টাকা পয়সা দিয়েই চলছি। এখন সময় এসেছে কিছু একটা করে দেখানোর। তুমি ঠিক কথাই বলেছো। তোমার বাবা মা আমাদের দুজনকে ভালোবাসে বিধায় তারা দুজন আমাদের এখনো নিজের টাকা পয়সা দিয়ে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছেন। কিন্তু তুমি তো কোনো কাজ করো না। এখন থেকে তোমাকে কাজ করতে হবে। যাও, তুমি বরং শহরে গিয়ে একটা কাজের খোঁজ করো। যদি তুমি কাজ করে বাবা মায়ের কাছে কিছু পয়সা দাও তাহলে দেখবে বাবা মা অনেক খুশি হবে আর অনেক গর্ববোধও করবে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আমি যদি কিছু একটা করে বাবা মাকে অল্প হলে কিছু যদি টাকা দিতে পারতাম তাহলে বাবা মা আমার উপরে অনেক খুশি হবে। তাই আমি কালকেই শহরের উদ্দেশ্যে রওনা দেব। তবে গিন্নি, তুমি এখনই বাবা মাকে আমার শহরে যাওয়ার ব্যাপারে বলো না, তাহলে হয়তোবা তারা আমাকে শহরে যেতে দেবে না। ও বলবে আমি শহরে কোনো এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছি, তাহলে আর কিছুই মনে করবে না। ঠিক আছে, তুমি যা বলবে সেটাই হবে। আমি বাবা মাকে বলবো যে তুমি শহরে তোমার বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছ, কিছুদিনের মধ্যেই চলে আসবে। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি সব গুছিয়ে নাও। আমি চাই যেন তোমার যাওয়ার সময় কোনো বাধা না পড়ুক। এ কথা বলে মিনু সেখান থেকে চলে যায় এবং তারপর ঘরে গিয়ে জামা কাপড়গুলো সব গুছিয়ে একটি ব্যাগে দিয়ে দেয়। তখনই পরেশের মা সেখানে চলে আসে। এ কি বৌমা, তোমরা কি কোথাও ঘুরতে যাচ্ছ নাকি নাকি বাপের বাড়িতে যাচ্ছ? না মা, আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না এবং বাবার বাড়িতেও যাচ্ছি না। আসলে আপনার ছেলে তার বন্ধুর বাড়িতে একটু কদিনের জন্য শহরে বেড়াতে যাবে। আমাকে বললো আমি সব জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছি, আর সে হয়তো কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। কাল সকাল সকাল সে রওনাও দেবে। পরে শহরে যাবে, কিন্তু সে তো আমাকে একটিবারের জন্য জানালো না, আমাকে বলেওনি তো, আর তোমার শ্বশুর মশাইকেও বলেনি। তা কি কারণে শহরে যাবে ওই বন্ধুর বাড়িতে, আর কবেই বা ফিরবে, এসব কিছু জানো নাকি মা? মা, ও তো বলছিল ওর বন্ধুর বাড়িতে নাকি বেড়ানোর জন্য যাচ্ছে, আর কবে ফিরে আসবে তারপরও আমি সঠিকভাবে জেনে আপনাকে বলবো মা। মিনু ও পরেশের মায়ের কথা বলতে বলতে পরেশও সেখানে চলে আসে। মা, তুমি ভালোই করেছো আমার কক্ষে এসে। আমি তোমাকে খোঁজার জন্য এখনই তোমার কক্ষে যাচ্ছিলাম। যাক, ভালোই হলো তুমি এখানে আছো। মা, আমি কালকে শহরে যাচ্ছি আমার এক বন্ধুর বাড়িতে। তুমি কোনো চিন্তা করো না, আমি কিছুদিন পরেই সেখান থেকে ফিরে আসবো মা। হ্যাঁ বাবা, বৌমা আমাকে সব কিছুই বলেছে যে তুই শহরে যাচ্ছিস। ঠিক আছে, যা, তবে সাবধানে যাস কিন্তু, আর সেখানে গিয়ে আমাদেরকে জানিয়ে দিস যে তুই পৌঁছেছিস। পরদিন সকালে পরে শহরে যাওয়ার জন্য রওনা দেয়। এরপর কেটে যায় বেশ কিছুদিন, কিন্তু পরে শহরে গিয়ে মিনু বা তার বাবা মায়ের কোনো খোঁজ খবরই নেয় না। এতে মিনু এবং পরেশের বাবা মায়ের মন ভীষণ খারাপ হয়ে পড়ে। সেই কতদিন হলো সে গিয়েছে, কিন্তু একটি বারের জন্য আমাদের কারো খোঁজও নিল না। কবে ফিরবে তাও কিছু জানি না। তবে এতদিন তো তার থাকার কথা ছিল না, তার তো আরো আগেই ফিরে আসার কথা ছিল। এবার আসুক ফিরে, আমি তার সাথে আর কোনো কথাই বলবো না। এরপর কেটে যায় আরো কিছুদিন। একদিন হঠাৎ করে পরেশ আরো একটি বিয়ে করে বাড়িতে ফিরে আসে, আর এটা দেখে মিনু এবং পরেশের বাবা মা বড্ড রেগে যায় এবং পরেশের সাথে কোনো কথাই বলে না। কিছুদিন পরে পরেশ বেশ অসুস্থ হয়ে যায়, কিন্তু এতে করে তার দ্বিতীয় স্ত্রীর কোনো ভ্রুক্ষেপই থাকে না। আমি মিনুকে কষ্ট দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি এখন বুঝতে পারছি মিনু আমার জীবনের সব থেকে কাছের মানুষ, কারণ মিনুই যে আমার সব কষ্ট দুঃখ ভাগ করে নিত। আমি একটু অসুস্থ হলে সে সারাদিন আমার পাশে বসে আমার সেবা যত্ন করত, কিন্তু আমার এই নতুন গিন্নি আমার কোনো খোঁজ খবর রাখে না। আমি শহরে গিয়ে তাকে যে কেন বিয়ে করে নিয়ে আসলাম
এখন আমি বুঝতে পারছি না মিনু ছাড়া কেউই আমাকে ভালোবাসতো না। আজ আমার বাবা মাও আমার পাশে নেই। আমার এই ছোট্ট একটা ভুলের জন্য মিনু আর বাবা মা বাড়ি ছেড়ে চলে গেছে। এত মিনু মিনু যেহেতু করছো, তাহলে মিনুর কাছে যাচ্ছ না কেন? আমার কাছে কি কারণে পড়ে আছো? যাও, মিনুর কাছে চলে যাও, সে তো তোমাকে আবার অনেক যত্নও করবে। হ্যাঁ হ্যাঁ, আমার মিনুর কাছেই চলে যাওয়াটা দরকার। তুমি তো আমার কোনো খোঁজ খবরই নাও না, আমার সেবা যত্নও করো না। তুমি জানো আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছি, তাও তুমি আমার কোনো সেবা করোনি, একবারের জন্য খোঁজও পর্যন্ত নাওনি। কিন্তু যদি মিনু হতো তাহলে সে এতক্ষণে হয়তো আমার জন্য অস্থির হয়ে থাকতো। সবই আমার কপাল। আমি যে কি কারণে সেদিন তোমাকে বিয়ে করেছিলাম আমি জানি না। তোমাকে বিয়ে করাটাই ছিল আমার জীবনে সব থেকে বড় ভুল। তোমাকে বিয়ে করার কারণে আমার মা বাবা, আমার মিনু আমায় ছেড়ে চলে গিয়েছে। কে বলেছে আমাকে বিয়ে করতে? তুমি আমাকে বিয়ে করে আমার জীবনটা তো শেষ করে দিলে। আমি কত সুখে শান্তিতে শহরে থাকতাম, তুমি আমাকে বিয়ে করে এই অজপাড়া গায়ে নিয়ে এসেছো। আর আমি কিনা তোমার সাহায্য করব, তোমার শরীরের যত্ন নেব? তুমি এই কথা ভাবলে কি করে? আর তাছাড়া তুমি তো আমাকে বলেছিলে বিয়ে করার পর তুমি শহরে থাকবে, তারপরও কেন তুমি এখানে আমাকে নিয়ে এসেছো? এখন তুমি বলছো আমাকে বিয়ে করে তুমি ভুল করেছো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বিয়ে করাটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। তোমাকে যদি আমি বিয়ে না করতাম তাহলে হয়তো এখন আমার বাবা মা ও মিনু আমার কাছেই থাকতো, আমার যত্ন করত। দিনের পর দিন পরেশের শরীর যেন আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। আর পরেশের দ্বিতীয় স্ত্রী কোনোভাবেই পরেশের সেবা যত্ন করতো না। সে অপেক্ষায় ছিল অসুস্থ হয়ে পরেশ মারা গেলে সে আবার শহরে ফিরে যাবে। কিন্তু ওদিকে মিনুও সারা দিন রাত শুধুমাত্র পরেশের জন্যই চিন্তা ভাবনা করে যেত। মিনু, তুমি এখন পর্যন্ত ওই কুলাঙ্গারটার জন্য চিন্তা করে যাচ্ছ? না মা, ওর জন্য চিন্তা করবে না। ও যদি তোমার কথা একটু চিন্তা করতো তাহলে আর দ্বিতীয় বিয়ে করে সেই বউ বাড়িতে নিয়ে আসতে পারতো না, আর তোমাকে আর আমাদেরকে এভাবে বাড়ি থেকে বেরিয়ে আসতে হতো না। কিন্তু মা, যত যাই হোক, লোকটার জন্য যে আমার বড্ড মন খারাপ করে। কারণ লোকটা হয়তো বা না বুঝে না জেনে বিয়েটা করে ভুল করে ফেলেছে। কিন্তু তাই বলে কি তাকে ছেড়ে আমাদের এইভাবে চলে আসাটাও ঠিক হয়েছে? আমার মনটার মধ্যে ভালো লাগছে না মা। আমি বরং যাই, একবার গিয়ে ওনাকে দেখে আসি। সত্যি মা, বিধাতা যে তোমাকে কি দিয়ে বানিয়েছে কে জানে। সত্যি তোমাকে নিয়ে আমার গর্ব হয়। আর আমার ওই কুলাঙ্গার ছেলেটা হীরের টুকরোটাকে না চিনে কাচের টুকরোকে বরণ করে নিয়েছে। ঠিক আছে মা, তুমি যেহেতু যেতে চাইছো, তবে হ্যাঁ, একবার দেখা করে ফিরে আসবে। আর ওর সামনে যেও না কিন্তু। ঠিক আছে মা। এরপর মিনু পরেশকে দেখার জন্য লুকিয়ে লুকিয়ে পরেশদের বাড়িতে যায়। কিন্তু গিয়ে দেখে পরেশের অবস্থা দিনে দিনে আরো অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে এবং পরেশের দ্বিতীয় গিন্নি পরেশকে যা নয় তাই বলে বকাঝকা করছে, এমনকি অনেক দোষারোপও করছে। আর এটা মিনু সহ্য করতে না পেরে সে ঘরের মধ্যে ঢুকে যায়। আর মিনুকে দেখে পরেশ বেশ খুশি হয়ে যায়। গিন্নি, তুমি এসেছো। গিন্নি, তুমি এসেছো। দেখো আমার জীবনের কি পরিণতিটা। দেখো তুমি, আমি যে তোমাকে কষ্ট দিয়ে অনেক বড় ভুল করেছি। আমার জীবনের একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল যে আমি এই মেয়েটাকে বিয়ে করেছি। এখন আমি আমার ভুল বুঝতে পারছি। তুমি আমাকে ক্ষমা করে দাও মিনু, তুমি আমাকে ক্ষমা করে দাও। কেঁদো না, তুমি এইভাবে কেঁদো না। তোমার চোখের পানি যে আমার সহ্য হয় না। আর তাছাড়া তোমাকে তো আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আর আমি তো এসেছি তোমাকে দেখার জন্য। আর তাছাড়া তুমি তোমার ভুল বুঝতে পেরে আমাকে ক্ষমা করেছো, এটাই তো আমার কাছে অনেক। আর তাছাড়া আমি তোমার উপর রাগ নয়, অভিমান করেছিলাম। কারণ কোনো মেয়েই তো চায় না যে তার স্বামী অন্য কোনো মেয়ের হয়ে যাক। তুমি যদি সেটা একটু বুঝতে, তাহলে আজ এই দিন তোমাকে দেখতে হতো না, আর এভাবে তোমাকে পড়ে থাকতেও হতো না। আর আমি তোমাকে সুস্থ করে তারপর এখান থেকে ফিরবো। এ কথা বলে মিনু পরেশের সেবা যত্ন শুরু করে। দেখো, পরেশ তোমাকে অনেক ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছে। আর তুমি যদি তার সাথে এমন আচরণ করো তাহলে তো পরেশ তোমাকে আর ভালোবাসবে না। তাই আমার মনে হয় তুমি একটু পরেশের সাথে সুন্দরভাবে আচরণ করবে, ওর সেবা যত্ন করবে। আর মনে রেখো, স্বামী তো জীবনের সবকিছু। আর আমিও তো তোমাকে সতীন হিসেবে নয়, তোমাকে ছোট বোন হিসেবে মেনেই নিয়েছি। আর আমি কখনো কোনোদিনও তোমার স্বামীর ভাগও চাইতে আসবো না। তুমি তোমার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করো, আর কখনো দুজনে অশান্তি করো না।
আসলে তুমিও আমাকে ক্ষমা করে দাও, আমিও না বুঝে অনেক ভুল করে ফেলেছি। তুমি তো আমার দিদির মতো। আসলে পরেশের একা দোষ ছিল না, আমি পরেশকে বিয়ে করার জন্য জোর করেছিলাম, তাই ও আমাকে বিয়ে করে নিয়ে এখানে এসেছে। আর তাছাড়া আমিও চাইতাম না যে তুমি এই বাড়িতে থাকো, আর তাই তো আমি তোমাকে এই বাড়িতে আটকাতেও চাইনি। তবে তোমার উদারতা দেখে আজ সত্যি আমি তোমার উপর অনেক খুশি হয়েছি, তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আর আমি চাই তুমি বাবা মাকে নিয়ে এই বাড়িতেই ফিরে আসো, আর আমরা দুজনে একসাথে মানিয়ে গুছিয়ে সংসারটা করব। আচ্ছা, সে না হয় আমি করব, কিন্তু তুমিও কথা দাও যে তুমি কখনো তোমার শ্বশুর শাশুড়ি বা তোমার স্বামীকে কোনো কষ্ট দেবে না, তাদেরকে ভালোবাসবে যেমনটা আমি করে এসেছি এতদিন। আর পরেশকেও কখনো কোনোদিন কষ্ট পেতে দেবে না। হ্যাঁ দিদি, তুমি যেমনটা বলবে আমি ঠিক তেমনটি করব। এবার তুমি যাও, বাবা মাকে নিয়ে এসো, আর তুমিও এখন থেকে আমাদের সাথেই থাকবে। তুমি চিন্তা করো না, আমি বাবা মাকে এখানে নিয়েই আসবো। এরপর মিনু সেখান থেকে চলে যায়। পরদিন পরেশের বাবা মাকে বুঝিয়ে আবারও বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। বাবা মা, আপনারা এখানে এসেছেন, ভালো হয়েছে। পরেশ আপনাদের সাথে থাকলে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর এই যে পরেশের দ্বিতীয় স্ত্রী, ও অনেক ভালো মেয়ে, ও দেখবেন আপনাদের অনেক সেবা যত্ন করবে। হ্যাঁ মা, তুমি বললে তাই আর কি আমি ওকে ক্ষমা করে দিয়ে ফিরে এসেছি। কিন্তু ও যদি আবার কোনো ভুল কাজ করে তাহলে কিন্তু ওকে আর কখনো কোনো দিনও ক্ষমা করব না। মা, তুমি ঠিকই বলেছো, আর আমি অনেক বড় ভুল করেছি। মা, বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। পরেশ তার বাবা মা এবং স্ত্রীদের পেয়ে অনেক খুশি হয়, কিন্তু মিনু মনে মনে ভীষণ কষ্ট পায়। আর তাই সে একদিন রাতের আধারে বাড়ির পাশের পুকুরটিতে ডুব দিয়ে আত্মহত্যা করে। মিনু, এটা তুমি কি করলে? তুমি এটা কি করলে মিনু? সবই আমার দোষ, আমার জন্য তোমার জীবনকে শেষ করে দিলে। আমার দোষ। আমি যদি এই ভুলটা না করতাম তাহলে হয়তোবা তুমি এমনটা করতে না। দিদি, তুমি তো আমাকে ক্ষমা করে দিয়েছিলে, তাহলে কেন আমাদের সবাইকে ফাঁকি দিয়ে এভাবে চলে গিয়েছিলে? তুমি কি পারতে না আমাকে মেনে নিয়ে এই সংসারে থেকে যেতে? কেন তুমি সেটা করলে না? বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।